প্রিয় ছাত্রছাত্রী, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সহজ গণিতের পাঠশালায়। আমি শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস। আজকে দশম শ্রেণীর চতুর্থ যে চ্যাপ্টার আছে, ফোর্থ চ্যাপ্টার, আয়তঘনক বা কিউবয়েড, এই চ্যাপ্টারের কিছু অঙ্ক আমরা করে দেখব। এর আগে বলি, এই চ্যাপ্টারের ওপর একটা ভিডিও আমি অলরেডি পোস্ট করেছি, যেখানে আমরা ধারণাগত ক্লাস নিয়েছি, অর্থাৎ থিওরিটিক্যাল ক্লাস নিয়েছি। সেই থিওরিটিক্যাল ক্লাস যারা করেছো তাদের পক্ষে আজকের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। আর যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, আগে গিয়ে সেই ভিডিওটা দেখে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি কিছু অঙ্ক করে দেব, আর কিছু অঙ্ক তোমাদের নিজেদের করতে হবে, তাহলে শিখতে পারবে। আমি আজকে 15 নম্বর অঙ্কটা করবো। এই একটা অঙ্কের মাধ্যমে আমি অনেকগুলো অঙ্ক কভার করতে পারবো। তো 15 নম্বর অঙ্কটা শুরু করছি। কি কি লেখা আছে আমি একবার পড়ছি। লেখা আছে, ঘনাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে লিখি। তাহলে আমাদের যে অঙ্কটা দেওয়া আছে, সেই অঙ্কটাকে যদি আমরা বুঝি বা করার চেষ্টা করি, বলা আছে একটি ঘনাকৃতি চৌবাচ্চায় জলপূর্ণ আছে, সম্পূর্ণটা জলপূর্ণ আছে। ঘনাকৃতি চৌবাচ্চা বলতে কি বোঝাচ্ছে? ঘনাকৃতি চৌবাচ্চা বলতে বোঝাচ্ছে এমন একটা চৌবাচ্চা যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই সমান, এবং সেই সমান যে মাপ সেটা দেওয়া আছে 1.2 মিটার। এই মাপটা বলে দেওয়া আছে, যার তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান, সেই জন্য এটা ঘনাকৃতি। এইবার এই ঘনাকৃতি চৌবাচ্চায় প্রথম অবস্থায় সম্পূর্ণটা জলপূর্ণ ছিল। আমি কি করেছি, সেই চৌবাচ্চা থেকে 64 বালতি জল তুলে ফেলে দিয়েছি। তাতে করে চৌবাচ্চার যে জলের গভীরতা বা চৌবাচ্চার যে জলের লেভেল, সেই লেভেলটা আস্তে আস্তে কমে গেছে, আস্তে আস্তে পড়ে গেছে। দেখো ছবিতে আমি দেখাচ্ছি, চৌবাচ্চায় জলের লেভেলটা আস্তে আস্তে পড়ে যাচ্ছে। পড়ে গিয়ে যেটুকু জল রয়েছে এখন, সেইটুকুর হিসাবটা দিয়েছে। যেটুকু জল রয়েছে তার যদি আমি একটা ছবি আঁকি, বলা আছে যে 1/3 অংশ জল রয়েছে। তাহলে যে 64 বালতিতে আমি জল ফেলে দিলাম, যেটুকু জল পড়েছে সেটুকুর হিসাব তো করতে হবে। করার পর বলেছে যে আমি এক বালতি জল যখন ফেলেছি কত লিটার জল পড়েছে, অর্থাৎ এক বালতি জলে কত লিটার ছিল, এক বালতি জলের আয়তন কত, সেটা আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো, যেহেতু বলছি ঘনাকৃতি চৌবাচ্চাটা ছিল, আমরা ধাপে ধাপে করছি। ঘনাকৃতি চৌবাচ্চা ছিল, তার মানে দাঁড়াচ্ছে চৌবাচ্চাটার যে নিচের যে তল বা প্রত্যেকটা তল, সেই তলটা একটা বর্গাকার, বর্গক্ষেত্রের মতো। এই যে একটা তল করলাম, তলটা বর্গাকার। বর্গাকার বলতে বোঝাচ্ছে চারটে বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এক একটা বাহুর মাপ বলে দিয়েছে 1.2 মিটার। তাহলে চারটে বাহুর মাপই হয়ে যাচ্ছে 1.2 মিটার করে। এটা হলো চৌবাচ্চার নিচে যে তলটা আছে, বর্গাকার তল, তার একটা পরিমাপ। এইবার এর ওপরেও যে হাইটটাই জল ছিল প্রাথমিক অবস্থায়, যখন সম্পূর্ণ ভর্তি অবস্থায় ছিল, তখন তার হাইটটাও ছিল 1.2 মিটার, কারণ এটা একটা ঘনাকৃতি। অর্থাৎ আমি যদি ছবিটাকে পাশে আঁকি, পাশে আঁকলে আমি দেখতে পাবো এরকম হাইটটা যদি এরকম হয়, তাতে করে হাইটটা হচ্ছে 1.2 মিটার করে। উপরেরটা 1.2 মিটার, সব দিকে 1.2 মিটার বলেছে, এটা হাইট। এখন জলপূর্ণ অবস্থায় ছিল। জলপূর্ণ অবস্থায় থাকার পরে আমি কি করেছি, জল যখন 64 বালতি ফেলে দিয়েছি, 64 বালতি জল ফেলে দিলে এখন এই অবস্থায় জলের আয়তন নেমে গেছে, নেমে গিয়ে পুরো অংশের 1/3 ভাগ জল রয়েছে। পুরো যে অংশটা, অর্থাৎ এই যে পুরো যে হাইটটার 3/1 ভাগ জল আছে। তাহলে আমি প্রথমে কি করব, এই যে পুরো যে হাইটটা আমি করছি, যে হাইট পর্যন্ত জল ছিল, সেই হাইটটাকে আমি সমান 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। চোখের আইটাই বোঝানোর জন্য, দেখো বুঝতে পারবে। যদি একে সমান 3 ভাগে ভাগ করি, তো সেইখান থেকে আমি বলতে পারবো যে এক একটা ভাগ কত, পুরোটা পুরোটা 3/1 ভাগ, তাহলে এক একটা হচ্ছে 3/1 ভাগ। যে এই অংশটা 3/1 ভাগ, এটা মুছে দিই। বাকি উপরের অংশটা, মিডিলের অংশটা, এটাও 3/1 ভাগ, আর তার উপরের অংশটাও 3/1 ভাগ। তাই যদি হয়, তো জল এখন কতটা আছে? জল আছে এই নিচের এই পোর্শনটায় জল আছে, নিচের এই পোর্শনটায় 3/1 ভাগ জল আছে। বাকি যে দুটো অংশ, অর্থাৎ 3/2 ভাগ, 3 ভাগের মধ্যে এটা ছিল 1 ভাগ, আর এটা হচ্ছে 3/2 ভাগ। তাহলে এটাকে মুছে দিয়ে আমি একবারে লিখতে পারি, উপরের যে অংশ, এই অংশটা হচ্ছে 3/2 ভাগ। দেখতেই পাচ্ছ, 3/1 ভাগ 2 ভাগ। তাহলে এই অংশ জল আমি 64 বালতির দ্বারা বাইরে ফেলে দিয়েছি। এখানে যতটুকু জল ধরেছিল, সেই জলটা হচ্ছে 64 বালতিতে যতটা জল ধরে
সেই জলটা ফেলে দিয়েছি, দিলে জলের গভীরতা হাইট লেভেল কমে গেছে, কমে গিয়ে এখন এই পর্যায়ে আছে। তাই যদি হয় তাহলে বলেছে এক বালতিতে কতটুকু জল ধরেছে বা কত লিটার জল ধরেছে সেটা বের করে লিখতে বলেছে। তো এটা বলতে গিয়ে আমি প্রথমেই তোমাদের যেটা বলবো, দেখো আমাদের যে মাপগুলো দেওয়া আছে দেখতেই পাচ্ছ, মাপগুলো মিটারে দেওয়া আছে, আর জলের আয়তন যেটা বের করতে বলেছে সেটা বলেছে লিটারে বের করতে। তাহলে মিটারের সঙ্গে লিটারের কি সম্পর্ক, সেই সম্পর্কটা ফার্স্টে বুঝবো। সম্পর্কটা বুঝতে গেলে আমাকে প্রথমেই জানতে হবে যে 1 লিটার সমান কতটা। 1 লিটার সমান কতটা ফিজিক্সে তোমরা পড়েছো, ভৌতবিজ্ঞানে। 1 লিটার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, যদি আমি এমন একটা ঘনবস্তু নিতে পারি, এমন একটা ঘনবস্তু বলতে আমরা যেটা বুঝবো, যদি এমন কোন একটা ঘনাকৃতি বস্তু নিই যার 3টে যে ধার থাকবে, 3টে ধারের মাপই যদি 1 ডেসিমিটার করে হয়, 3টে ধারের মাপই যদি 1 ডেসিমিটার করে হয়, তাহলে তার ভিতরে যে জায়গাটুকু থাকছে সেই জায়গাটুকুই হচ্ছে 1 লিটার। অর্থাৎ আমরা লিটারের দ্বারা কোনো কিছুর আয়তন মাপি, লিটারের দ্বারাই কোনো কিছুর আয়তন মাপি। তাহলে 1 লিটার সমান 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার দৈর্ঘ্য হবে। আমি যদি 1 ডেসিমিটার দৈর্ঘ্য নিই, যদি আমি একই সঙ্গে 1 ডেসিমিটার প্রস্থ যুক্ত কোন একটা ঘনক নিই, এবং 1 ডেসিমিটার যদি আয়তন যুক্ত কোনো একটা 1 ডেসিমিটার উচ্চতা যুক্ত যদি আমি কোনো একটা বস্তু নিই, অর্থাৎ এমন একটা আয়তঘনক নিলাম যার দৈর্ঘ্য 1 ডেসিমিটার, প্রস্থ 1 ডেসিমিটার, উচ্চতা 1 ডেসিমিটার। আমরা ভৌতবিজ্ঞানে পড়েছি যে 1 লিটার বলতে আমরা যেটা বুঝবো, 1 লিটার সমান যদি এমন একটা ঘনাকার কোনো বস্তু নেই যার দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য 1 ডেসিমিটার, প্রস্থ সেটাও 1 ডেসিমিটার, উচ্চতা সেটাও 1 ডেসিমিটার, অর্থাৎ 3 দিকেই যদি একই পরিমাণের জায়গা থাকে এবং সেটা যদি 1 ডেসিমিটার করে হয়, অনেকটা লুডুর ছক্কার মতো, 3টে যে ধার আছে বা 3টে যে বাহু আছে, সেই 3টে বাহুর দৈর্ঘ্যই সমান, সেই দৈর্ঘ্য যদি 1 ডেসিমিটার করে নিই, তাহলে তার মধ্যে যতটুকু জায়গা থাকবে সেই জায়গাটার পরিমাণকেই বলবো আমরা 1 লিটার। সেই জায়গাটার পরিমাণকে কি বলবো? 1 লিটার। তাহলে এটা মানে কি দাঁড়াচ্ছে স্যার? দাঁড়াচ্ছে 1 × 1 × 1 করলে, সংখ্যার গুণ করলে একই হচ্ছে। ডেসিমিটার 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 করলে, 3টে ডেসিমিটার গুণ করলে ঘন ডেসিমিটার। তাহলে এই যে যে ঘন ডেসিমিটার পেলাম, এই ঘন ডেসিমিটারকেই কিন্তু আমরা বলবো 1 লিটার। ঘন ডেসিমিটার সমান 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে এই যে 1 ঘন ডেসিমিটার যেটা পেলাম, এটাকে আমরা 1 লিটার নাম দিচ্ছি। দেখো বাদিকে 1 লিটারই লেখা রয়েছে। মানেটা কি বুঝতে পারছি স্যার? মানেটা হচ্ছে, যদি তুমি কখনো মনে করো এমন একটা ঘনাকৃতির বস্তু নিয়েছো যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3টেই 1 ডেসিমিটার করে, এমন একটা ঘনাকৃতির বস্তু নিয়েছো, তার মধ্যে যদি তুমি কিছুটা তরল তরল রাখো, সেই তরলটা যতটা জায়গা জুড়ে থাকবে, তরলের যে আয়তন সেটা হবে 1 লিটার। আমরা তরল যখন কিনতে যাই বা তরলের যখন পরিমাপ করি, তখন কিন্তু তার আয়তনের পরিমাপ করি। মনে করে দেখো, যখন আমরা পেট্রোল পাম্পে যাই, যে তেল কিনতে যাই, তখন কি আমরা বলি 1 লিটার তেল দিন, 2 লিটার দিন, 5 লিটার দিন, এরকম প্রয়োজন মতো আমরা বলি। কখনো কিন্তু আমি বলি না 1 কেজি তেল দিন, 5 কেজি তেল দিন, কারণ এটা কিন্তু ওজনে মাপা হয় না। তেলটা যে মাপা হয় সেটা আয়তনে মাপা হয়। কিরকম আয়তনে? তাহলে 1 লিটার বলতে আমরা যেটা বুঝলাম সেটাকে যদি আরেকটু ক্লিয়ারলি বোঝাই, 1 লিটার বলতে যেটা বুঝলাম সেটা, মনে করো একটা আমি বোতল নিয়েছি, 1 লিটারের বোতল, অর্থাৎ বোতলের মধ্যে যে পরিমাণ জায়গাটা আছে সেটা 1 লিটার পরিমাণ জায়গা, অর্থাৎ 1 ঘন ডেসিমিটার পরিমাণ জায়গা। সেই জায়গাতে তুমি যতটা তেল রাখতে পারবে, জল রাখতে পারবে বা অন্য কোনো তরল রাখতে পারবে, সেটাই হয়ে যাবে তার আয়তন। তাহলে 1 লিটার যদি আমি পেট্রোল কিনে নিয়ে আসি, তো তার যে আয়তন হবে সেই আয়তনটাকে যদি আমি ওজন করি, দাঁড়িপাল্লায় যদি ওজন করি, তাহলে আমরা দেখতে পাবো 440 গ্রাম তার ওজন হবে পেট্রোলের বেলায়। এটা যদি আমরা পেট্রোল কিনি, কেন হবে পরে বলছি। পেট্রোল, তার ওজন 440 গ্রাম হবে। যদি আমি সেই পেট্রোলটা না কিনে তার মধ্যে 1 লিটার জল কিনতাম, 1 লিটার যে জল কিনতাম, সেই জলটাকে যদি আমরা ওজন করতাম, তাহলে দেখতাম জলের ওজন হতো 1000 গ্রাম। 1000 গ্রাম মানে কত? 1 কেজি। এটা ওজনে মাপছি। কিন্তু যদি আমি এটা জল বলছি, যদি আমি জল না কিনে এখন অন্য একটা তরল পদার্থ কিনি, অন্য একটা তরল ধাতু কিনি, সেটা হচ্ছে পারদ, যাকে আমরা মার্কারি বলছি। তাহলে আমরা যদি পারদ কিনি, তাহলে দেখবো পারদের যে ওজন হবে সেটা হচ্ছে 13 কেজি 600 গ্রাম। এটা হচ্ছে পারদ, পারদের সংখ্যা তোমরা জানো, ASG। তো পারদের ওজন হচ্ছে 13 কেজি 600 গ্রাম।
তাহলে আমি বলতে পারছি স্যার একই পরিমাণ জায়গা জুড়ে আছে তিনটে আলাদা আলাদা, আমি উদাহরণ নিয়েছি, পেট্রোল হালকা হচ্ছে, জল তার থেকে একটু ভারী হচ্ছে, পারদ সব থেকে বেশি ভারী হচ্ছে। এরকম কি? এরকম কেন হচ্ছে? কারণ আমরা যখন কোনো বস্তু, মানে তরল বস্তু কোনো যখন দোকানে কিনতে যাই, তখন কিন্তু তার আয়তন পরিমাপ করি, তার কিন্তু ওজন পরিমাপ করি না। এখান থেকে বলতে পারি যে পেট্রোল হালকা, একই পরিমাণ জায়গা জুড়ে আছে কিন্তু কম ওজন, হালকা, জল তার থেকে একটু ভারী, এবং পারদ সব থেকে ভারী তরল পদার্থ, সব থেকে ভারী তরল পদার্থ। তোমরা জানো, ভৌতবিজ্ঞানে পড়েছো, এটাও পড়েছো যে ভর এম, যেটাকে মাস বলি, সমান ভলিউম ইন্টু ডেন্সিটি। এটা জানো, এম ইকুয়াল টু ভি ইন্টু ডি। মাস মানে ভর সমান ভলিউম, ভলিউম মানে আয়তন বা ঘনফল, ইন্টু ডেন্সিটি, ডেন্সিটি মানে ঘনত্ব। তাহলে আমি তিনটের বেলাতেই দেখো, পেট্রোলের বেলাতেও আমি কতটা আয়তন নিচ্ছি, আয়তন তো 1 লিটারই নিচ্ছি, পেট্রোলের বেলায় আয়তন আমি 1 লিটার নিচ্ছি, কিন্তু পেট্রোলের ঘনত্ব কম, হালকা। ঘনত্ব কত? ঘনত্ব হচ্ছে 7.4। কাজেই এর যে ওজন হচ্ছে, গুণ করে দিলে সেটা পাচ্ছি 7.4 কেজি। কেজিকে গ্রামে করলে জানো 1000 দিয়ে গুণ হয়, 440 গ্রাম। এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা একই পরিমাণ ভলিউম মানে আয়তন 1 লিটারই নিই, তাহলে দেখবো জল যদি হয়ে যায়, জলের ঘনত্ব যেটা ডি মানে ঘনত্ব, ডেন্সিটি, জলের ঘনত্ব হচ্ছে 1, তাহলে এর যে ওজন হবে সেটা হচ্ছে 1 কেজি। 1 কেজি মানে তুমি জানো, 1 কেজি মানে 1000 গ্রাম। আর যদি তুমি পারদ নাও, সব থেকে ভারী তরল বা ভারী ধাতু, আহ সেই যে ভারী ধাতু মানে তরল ধাতু, সেটাও যদি একই পরিমাণে 1 লিটার নাও, তাহলে তার যে ঘনত্ব, ঘনত্ব সব থেকে বেশি 13.6, কাজে তার ওজন হচ্ছে 13 কেজি 600 গ্রাম। বুঝতে পারছো? তাহলে একই পরিমাণ জিনিস আমি নিয়েছি, একই পরিমাণ জায়গা জুড়ে আছে, কোনোটা হালকা, কোনোটা ভারী, আর কোনোটা খুব ভারী হচ্ছে, কারণ তাদের ঘনত্ব আলাদা আলাদা। তাহলে আমরা যেটা মাপছি এতক্ষণ ধরে, তরলের ক্ষেত্রে যেটা মাপি, ভালো করে বোঝো, তরলের ক্ষেত্রে কিন্তু আমরা এই কতটা জায়গা জুড়ে আছে সেইটা মাপি না, সে কতটা ওজন হচ্ছে, ভারী হচ্ছে, সেটা আমরা কিন্তু মাপি না। ভারী মাপতে গেলে ভলিউমের সাথে এবং তার ঘনত্ব গুণ করলে তারপরে তার ওজন পাওয়া যায়, তার ভিতরে কতটা পদার্থ আছে, মাস আছে, সেটাকে আমরা বের করতে পারি। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ তুমি বুঝতেই পারলে যে যে পরিমাপটা দেওয়া আছে সেটা দেওয়া আছে মিটারে দেওয়া আছে, তো মিটারকে আমি কাজে লাগাবো না। মিটার থেকে আমি যখন কনভার্ট করে দেবো, কনভার্ট করে আমাকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে, কারণ ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে মিটারটাকে ফার্স্টে আমার ডেসিমিটারে নিয়ে যেতে হবে। তো তোমরা জানো, ক্লাস 5-এ পড়েছো, কিলো, হেকা, ডেকা, মিটার, মিটারের পরে ডেসি। তার মানে মিটারের 1 ঘর পরে যদি ডেসি হয়, তাহলে তুমি লক্ষ্য করো যে এক একটা ধার, যে চৌবাচ্চাটার এক একটা ধার, সেই ধারের যে পরিমাপ ছিল 1.2 মিটার, 1.2 মিটার ছিল। তাহলে মিটার থেকে, যদি মিটারের পরে হচ্ছে ডেসি, তাহলে মিটারের থেকে, মিটারের সঙ্গে যদি আমি 10 গুণ দিই, অর্থাৎ যেটুকু আছে 1.2, এই মিটারের সঙ্গে যদি গুণ দিয়ে দিই 10, তাহলে সেটা ডেসিমিটার হয়ে যাবে। তাহলে 10 গুণ দিলে তুমি বুঝতেই পারছো, দশমিকটা 1 ঘর পরে যাবে, অর্থাৎ 12 হবে, 12 ডেসিমিটার। তাহলে 1.2 মিটার সমান 12 ডেসিমিটার। তাহলে যেখানে যেখানে 1.2 মিটার আছে, মানে প্রত্যেকটা যে চৌবাচ্চার ধার বা বাহু ছিল, তার পরিমাপ 1.2 মিটার, সেটা না লিখে আমি 12 ডেসিমিটার লিখতে পারি। একই ব্যাপার, একই মানে বোঝাচ্ছে। তাহলে সেটাই লিখছি। দেখো এবার, দেখো আমরা ছবিটা এঁকেছি যেটা, সেটা ছিল পুরো যে হাইটটা, অর্থাৎ জলের যে গভীরতা, সেই জলের গভীরতাটাকে আমরা 3টে ভাগে ভাগ করেছিলাম, লাল কালি দিয়ে সেটা করে দিয়েছি। এক একটা ভাগ হচ্ছে 3/1। তাহলে উপরের যে 2 অংশ, 3 ভাগের মধ্যে 2 অংশ, এই 2 অংশটুকুই জল ফাঁকা হয়েছে বা খালি হয়েছে। বাকি যেটুকু রয়েছে, 1/3 অংশ জল রয়েছে। যেটুকু 2/3 অংশ, মানে 3 ভাগের 2 ভাগ জল আমি 64 বালতি দ্বারা খালি করে দিয়েছি, তো তাতে কতটুকু জল ছিল সেটা আমাকে জানতে হবে। অর্থাৎ মোট 64 বালতিতে কতটা জল ধরেছিল সেটা যদি আমি জানতে পারি, তাহলে এক বালতিতে কতটা জল ধরেছিল সেটা আমাকে বের করতে গেলে খুবই সোজাভাবে বের করতে পারবো, বা আমার পক্ষে বের করা সোজা হবে। তার আগে দেখি যে পুরো পুরোটার মধ্যে যেটুকুতে 64 বালতি জল ধরেছিল, সেইটুকুর পরিমাণ কত, অর্থাৎ সেইটুকুর হাইট কত। সেইটুকুর হাইট বলা আছে 3/2 ভাগ। তাহলে 3/2 ভাগ টোটালটা কত? স্যার টোটালটা তো 12, 12 ডেসিমিটার। টোটাল পুরো যেটুকু হাইট সেটা হচ্ছে 12 ডেসিমিটার। তাহলে 12 ডেসিমিটারের 3/2 অংশ আমি 64 বালতি দ্বারা খালি করে দিয়েছি। তাহলে সেটা কত হবে? 12 এর 3/2 সমান, কাটাকুটি করো, সেটা হচ্ছে 4 × 2 = 8। তাহলে এই যে যেটা পেলাম, এই যে যেটা পেলাম এইখান থেকে এই পর্যন্ত, যেটা কিনা 64 বালতি জল দিয়ে, জল যখন ফেলে দিয়েছে, ফেলে দিলে জলের গভীরতা আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে, নেমেছে 8 ডেসিমিটার নেমে গেছে। কারণ পুরোটা ছিল 12 ডেসিমিটার, 12 ডেসিমিটারের
3/2 সমান 8 ডেসিমিটার দেখতেই পাচ্ছ। আর যেটুকু জল রয়ে গেছে সেটুকু হচ্ছে 12 টোটাল ছিল, তার মধ্যে 3/1 রয়ে গেছে। এটুকু রয়ে গেছে, কাটাকুটি করলে বুঝতেই পারছো 4 তাহলে 4 ডেসিমিটার এখনো জলের গভীরতা বা উচ্চতা রয়েছে। সহজে বুঝতে পারছো, দেখো এদিকে 4, এটুকু 4 আর এটুকু 8। 4 আর 8 যোগ করলে কত হচ্ছে? ওপর থেকে নিচে পর্যন্ত যেটা 12 ছিল 12 হচ্ছে। এখান থেকে আমি বুঝে নিলাম বা দেখে নিলাম 64 বালতি জল যখন চৌবাচ্চা থেকে ফেলে দিয়েছি, তাতে করে জলের যে গভীরতা, হাইট, লেভেল, সেটা 8 ডেসিমিটার কমে গেছে, নিচে নেমে গেছে। নেমে গিয়ে এখন 1/3 রয়েছে বা 4 ডেসিমিটার পর্যন্ত নিচের থেকে জলটা রয়েছে। তাহলে যেটুকু জল বেরিয়ে গেছে সেইটুকু জলের মোট পরিমাণ কত বের করি। তাহলে সেইটুকু যে জল বেরিয়ে গেছে, জলের যে নিচের যে বেসটা ছিল সেটাও তো একটা ঘনাকৃতির জিনিস ছিল। তো সেটার আয়তন বের করতে গেলে যতটুকু জল বেরিয়ে গেছে সেটাই হচ্ছে ওই জলের আয়তন। তাহলে সেই জলের আয়তন বের করতে গেলে আমরা কি লিখবো? আয়তন বা ঘনফলের ফর্মুলা আমি লিখে রেখেছি। ঘনফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঘনফলের ফর্মুলা তোমরা জানো। তাহলে যেটুকু জল বেরিয়ে গেছে তার আয়তন, আমরা কি করে বের করব? তার আয়তন বের করতে গেলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলে তার ভেতরে যেটুকু জায়গা আছে সেটুকু পেয়ে যাবো। তো দৈর্ঘ্য আর প্রস্থ একই ছিল। দৈর্ঘ্য প্রস্থ আমরা দেখে নিয়েছি। দৈর্ঘ্য প্রস্থ ছিল, দৈর্ঘ্য ছিল 12 ডেসিমিটার। 12 ডেসিমিটার। প্রস্থর জায়গায় তো আমি লিখে দেবো 12 ডেসিমিটার। উচ্চতাও 12 ছিল। কখন ছিল? যখন সম্পূর্ণ জলপূর্ণ অবস্থায় ছিল। কিন্তু জল যখন ফাঁকা করে দিয়েছি, খালি করে দিয়েছি, তখন যেটুকু কমে গেছে সেটুকু কমে গেছে 8 ডেসিমিটার। তাহলে উচ্চতার জায়গা আমি লিখবো যে 8 ডেসিমিটারে কতটুকু জল ছিল সেটাই আমি বের করতে চাইছি। লিখলাম। তাহলে আমি এইগুলো যদি গুণ করি, 12 × 8, আমি গুণ করছি না, এই অবস্থায় রেখে দিই, ইন্টু 12 × 8। যে সংখ্যাগুলো ছিল সংখ্যাগুলো পাশাপাশি গুণ করলাম। এবার ডেসিমিটার 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 সমান কি হয়? ঘন ডেসিমিটার বা ডেসিমিটার কিউব, আমরা তাই লিখতে পারি। এই ঘন ডেসিমিটার কি আমরা বলছি কিন্তু লিটার। তাহলে 12 × 8 লিটার। এই জলটা কোথায় ছিল? এই জলটা 2/3 জলটা ছিল। অর্থাৎ 8 ডেসিমিটার জায়গায় যে জলটা ছিল সেই জলটা হচ্ছে এইটুকু, যেটা কিনা 64 বালতির দ্বারা আমি বাইরে ফেলে দিতে পেরেছি। তাহলে শর্তানুসারে আমি লিখতে পারবো 64 বালতিতে যে পরিমাণ জল ধরেছে সেই পরিমাণ জলটাই হচ্ছে এইটা, কারণ এইটুকু জলে আমি ফেলে দিয়েছি। তাহলে শর্তানুসারে আমি এটা লিখছি। দেখো আমি ওপরে লিখছি, যেটা এখানে লিখেছি, শর্তানুসারে 64 বালতি জলের পরিমাণ 12 × 8 লিটার। তাহলে এক বালতিতে কতটুকু জল ছিল সেটা বের করতে বলেছে। তাহলে এক বালতি, 64 জায়গায় যদি আমি এক বালতি নিই তাহলে সেই জলের পরিমাণ কত হবে? 64 বালতিতে যা জল আছে এক বালতিতে তার 64 ভাগ কম জল থাকবে। 64 বালতিতে যতটা পরিমাণ জল আছে এক বালতিতে তার 64 ভাগের 1 ভাগ থাকবে। তাহলে সেটাই আমি লিখবো। এক বালতিতে যে জলটা থাকবে 12 × 12 × 8/64, এত লিটার জল থাকবে। এটাকে কাটাকুটি করি। 8 × 8 = 64 হচ্ছে, 4 দিয়ে কাটি, 3 × 4 = 12, 2 2 দিয়ে কাটি 6, 3 × 6 = 18। তাহলে দেখতে পাচ্ছি যে এক বালতি জল তার আয়তন ছিল 18 লিটার। 18 লিটার ছিল এক বালতি জলের আয়তন। আশা করি বুঝতে পেরেছো। আমাকে বলেছে যে এক বালতি জলের আয়তন কত ছিল, এক বালতি জলে কত লিটার জল ছিল। এক বালতি জলে ছিল 18 লিটার জল। এই যে ছবিটা এঁকে করলাম, বোঝালাম, এখান থেকে আমরা কিন্তু যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে জলের লিটারের সঙ্গে আমরা কিন্তু ডেসিমিটারের একটা কানেকশন করতে পেরেছি, যেটা কিনা ফিজিক্সের নলেজটা আমাদের কিন্তু কাজে লেগেছে। সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে এক ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। এটা হচ্ছে আয়তন। তো তোমরা বুঝতেই পারছো বা তোমরা জানো যে আমরা যখন তরল পদার্থ কিনতে যাই বাজারে, তখন সেটা কতটা জায়গা জুড়ে আছে সেই আয়তনে বিক্রি করে, নাকি তার ওজনে বিক্রি করে। ওজনে বিক্রি কখনোই হয় না। এটা হচ্ছে আমরা দেখতে পেলাম। আশা করি বুঝতে পেরেছো। লিখে নাও এটা। এবার দেখো, এবার আমরা 17 নম্বর অঙ্কটা করবো। 17 নম্বর অঙ্কটা একবার করছি, দেখো কতটা সোজা। এটা আগেরটা অঙ্কটা যদি বুঝতে পারি, এটা দেখো কতটা কম সময় লাগবে। বলেছে 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়ত ঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় যদি আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে হিসাব করে লিখি। কি বলে দেওয়া আছে দেখি আমরা একটু বুঝি।
একটা চৌবাচ্চা আছে, যে চৌবাচ্চাটা কিন্তু আগের অঙ্কটার মতো ঘনাকৃতি নয়, এটা হচ্ছে আয়তঘন, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু আলাদা আলাদা। বলা আছে যে সেই চৌবাচ্চাটায় যতটা জল আছে, সেই জলটা চৌবাচ্চাটার পুরো যতটা গভীরতা তার অর্ধেকটা জল আছে। অর্থাৎ এরকম অবস্থায় আছে একটা চৌবাচ্চা, চৌবাচ্চার অর্ধেকটা জলপূর্ণ অবস্থায় আছে। যদি আমি হাইটটাকে লিখি এখানে, এই অর্ধেকটা অর্ধেকটা জলপূর্ণ আছে, নিচের অর্ধেকটা, আর অর্ধেকটা খালি অবস্থায় আছে, এটুকু খালি অবস্থায় আছে, উপরের অংশটা খালি আছে। এখন এই চৌবাচ্চাটার নিচের যে অংশটা, নিচের অংশটাকে আমরা কি বলেছে, যেহেতু এটা আয়ত ঘনকার, এর দৈর্ঘ্য দৈর্ঘ্য বলেছে 2.1 মিটার, আর প্রস্থ বলেছে 1.5 মিটার, এটা বলেছে। তো দৈর্ঘ্য যদি 2.1 হয়, তাহলে নিচের অংশটা হচ্ছে 2.1 মিটার, এটা প্রস্থ হলে এটা হচ্ছে 1.5 মিটার। এই ছিল তার স্ট্যাটাস। এবার এইখানে যদি বলছে আরো 630 লিটার জল ঢালা যায়, যেটুকু জল আছে সেটুকু তো আছে, যদি 630 লিটার জল ঢালা যায়, 630 লিটার জল ঢাললে কিছুটা তো জলের হাইট বাড়বে, গভীরতা বাড়বে। জলের এটুকু ধরে নিচ্ছি, 630 লিটারে এতটুকু জল আছে, জল থাকার ফলে কিছু তো হাইট বেড়ে যাবে, তাহলে কতটুকু হাইট বাড়বে সেটা বের করতে বলেছে। অর্থাৎ হাইট যেটুকু বাড়বে এইখান থেকে এই পর্যন্ত, সেই হাইটটা বের করো। সেই হাইটটা আমি জানি না, ধরে নিচ্ছে হাইট বাড়বে হচ্ছে এক্স। ইউনিটটা কি দেবো, আমি সব, দেখো আমি সমস্ত কিছুর ইউনিটই লিটারে মাপছি। আমার প্রশ্ন ছিল, যেটা প্রশ্ন করেছে সেই প্রশ্নটা হচ্ছে 630 লিটার যদি এক্সট্রা আরো জল ঢালা যায় চৌবাচ্চাতে, তাহলে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে, অর্থাৎ জলের হাইট কতটা বাড়বে, সেটা আমার কাছে জানতে চাচ্ছে। কত লিটার বাড়বে জানতে চাচ্ছে। তো লিটার মানে কি, আগের অঙ্কটার থেকে দেখো, লিটার মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটার। তো আমি যেটা মিটার আছে সেটাকে ডেসিমিটারে কনভার্ট করে নেবো, মিটারকে ডেসিমিটারে করে নেবো, তাহলে আমি লিটার পেয়ে যাবো। তো লিটার পেতে গেলে যখন মিটারকে ডেসিমিটার করছি 10 দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করলে 0.1 ঘর পরে চলে যাবে। তাহলে আমি এই অঙ্কটার ক্ষেত্রে আমি লিখতে পারি, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে লিখতে পারি, দশমিক তুলে দিচ্ছি, দশমিক তুলে দিচ্ছি, মিটার না লিখে মিটারের জায়গায় লিখতে পারি ডেসিমিটার। আমি সব জায়গায় যে মিটার ছিল মিটারকে ডেসিমিটারে কনভার্ট করে দিয়েছি 10 দিয়ে গুণ দিয়ে, যেহেতু লিটার পাবো। এইবার আমি যেটা অঙ্কটা করব, আমার যদি এরকম দেখি যে আয়তন বা তার ঘনফল কি করে বের করতে হয়, এইখানে যেটুকু জল আছে সেটা হচ্ছে এর ঘনফল। এই ঘনফলটা কিভাবে তৈরি হয়েছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা দিয়ে তৈরি হয়েছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত ছিল, দৈর্ঘ্য কতটা ছিল, দৈর্ঘ্য ছিল 21 ডেসিমিটার। দৈর্ঘ্য দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতা করলে আমি আয়তন পাবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলে আয়তন পাবো, যেটা কিন্তু লিটার দিয়ে মাপবো। তাহলে দৈর্ঘ্য এখানে ছিল হচ্ছে 21 ডেসিমিটার, প্রস্থ ছিল 15 ডেসিমিটার, উচ্চতা আমাকে বের করতে বলেছে কত হবে। যদি আমি উচ্চতাটা 1 ডেসিমিটার ধরি, যদি আমি ধরি উচ্চতা 1 ডেসিমিটার হচ্ছে, তাহলে তার ভেতরে কত লিটার জল থাকছে, ডেসি 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 গুণ করলে লিটার হয়ে যাচ্ছে, আমি এখানে লিটার করে দিলাম। দেখতে পাচ্ছি যে যদি দৈর্ঘ্য যেটা ফিক্সড রয়েছে, দৈর্ঘ্য 21 ডেসিমিটার, প্রস্থ 15 ডেসিমিটার, আর যদি উচ্চতা 1 ডেসিমিটার হয়, তাহলে তার মধ্যে জল থাকছে 315 লিটার। আচ্ছা, উচ্চতা যদি 1 ডেসিমিটার না হয়ে 2 ডেসিমিটার হতো, তাহলে এর সঙ্গে 2 গুণ করে দিলে, এর সঙ্গে 2 গুণ করে দিলে 630 হয়ে যাচ্ছে, এর সঙ্গে 2 গুণ করে দিলে 600। তাহলে বুঝতেই পারছো যে আমি যদি উচ্চতাটা 2 ডেসিমিটার করি, অর্থাৎ উচ্চতা যদি আমি এখানে 2 ডেসিমিটার করে দিই, তাহলে 630 লিটার জল ধরছে। তো এটা তো কোনো সিস্টেম, মানে আমি যেটা বের করলাম এটা তো কোনো সিস্টেম না, এটা তো আমি ব্যাক ক্যালকুলেশন করে বের করলাম। তাহলে অঙ্কটা কি করে করবো স্যার, অঙ্কটা করার সময় আমি লিখবো যে ধরি 630 লিটার জল ঢাললে তার উচ্চতা এক্স ডেসিমিটার বৃদ্ধি পাবে, সেটাই লিখছি। তবে লিখলাম যে ধরি 630 লিটার জল যদি ঢালি, তাহলে চৌবাচ্চার উচ্চতা আগে যা ছিল, উচ্চতা যতটুকু ছিল তার থেকে এক্স ডেসিমিটার আরো বাড়বে। সেক্ষেত্রে চৌবাচ্চার যে নিচের অংশটা, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেটা কিন্তু চেঞ্জ হলো না। তাহলে আয়তন কতটা হচ্ছে সেটা বের করি। আয়তন হচ্ছে দৈর্ঘ্য, আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আমি ইউনিট গুলো লিখছি না, ইন্টু উচ্চতা, উচ্চতা ধরেছি যে এক্স পরিমাণ বৃদ্ধি পাবে, এত লিটার সমান 630 লিটার,
শর্তানুসারে। কেন 630 লিটার? আমি 630 লিটার জল ঢেলেছি, তাতে করে আমার এক্স ডেসিমিটার উচ্চতা বেড়েছে। আমি 630 লিটার জল ঢালার পরে এক্স ডেসিমিটার উচ্চতা বেড়েছে, তাহলে সেই 630 এক্স এর মান জানবো। দেখতেই পাচ্ছ যে যদি আমি উচ্চতা 2 করে দিই, উচ্চতা যদি 2 ডেসিমিটার করে দিই, তাহলে 630 লিটার জল আসছে। তার মানে আমি বুঝতে পারছি এক্স এর মান 2 বেরোবে। আমি এখানে গুণ করছি, গুণ করলে দুটো গুণ করলে আমি দেখে নিয়েছি 315, তার সাথে এক্স হচ্ছে, ডান দিকে হচ্ছে 630। কাটাকুটি করো, 315 × 630, এক্স সমান বেরিয়ে গেল যেটা উচ্চতা, সেটা হচ্ছে 2 ডেসিমিটার। 2 ডেসিমিটার বেরিয়ে গেল উচ্চতা। প্রশ্ন হচ্ছে স্যার, একটা লাইন দিয়ে দেওয়া আছে যে চৌবাচ্চাটার অর্ধেক জল পূর্ণ ছিল, তাহলে অর্ধেক, অর্ধেক শব্দটা কি কাজে লাগলো? অর্ধেক মানে তো বোঝা যাচ্ছে যে পুরোটার যতটা হাইট, তার অর্ধেক, পুরোটা যদি হাইট 10 ডেসিমিটার হতো, উদাহরণস্বরূপ বলছি, পুরোটার হাইট যদি 10 ডেসিমিটার হতো, তাহলে অর্ধেক বলতে হাফ, 5 ডেসিমিটার পর্যন্ত জল পূর্ণ ছিল, 5 ডেসিমিটার পর্যন্ত খালি ছিল। তাহলে এই হাফ, অর্ধেকটা কি কাজে লাগাচ্ছে? দেখো অর্ধেকটা কোনো কাজে লাগবে না, এটা কনফিউশন করার জন্য দিয়েছে। অর্ধেকটা কোনো কাজে লাগবে না, কেন কাজে লাগবে না? এটা দেখো, যদি বলেছে যে যদি জলটা এরকম থাকতো, জলটা প্রায় প্রায় ভর্তি অবস্থায় থাকতো, এরকম ভর্তি অবস্থায় থাকতো, তাহলে কি হতো? তাহলে দেখতে পেতাম, মনে করো এটুকু জলপূর্ণ অবস্থায় ছিল, আমি 630 লিটার জল ঢাললাম, জল ঢাললে সেই ক্ষেত্রেও 630 সমান, এদিকে হাইট 2 ডেসিমিটারই বৃদ্ধি পাবে। তাহলে কতটুকু জল রয়েছে তার উপর নির্ভর করছে না, তুমি কতটুকু জল ঢালছো সেই ঢালার রেসপেক্টে কতটুকু বাড়ছে সেটাই নির্ভর করছে, আর সেটাই বলেছে। তাহলে হাফ এখানে কোনো কাজে লাগছে না। হাফ মানে বলতে চাইছে যে হাফ জলপূর্ণ অবস্থায় ছিল, কিন্তু হাফটাকে দেখো আমি কোনো অঙ্কের ক্ষেত্রে কোনো জায়গায় ব্যবহার করিনি, ব্যবহার করার প্রয়োজন পড়ছে না, তো ব্যবহার করবো কেন? তাহলে এটা কনফিউজ করার জন্য দিয়েছে। আশা করি বুঝতে পেরেছো এটা। এবার আমি 23 নম্বর অঙ্ক, অর্থাৎ লাস্টের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি পড়ছি। দেখো কি বলেছে। 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়ত ঘনাকার পুকুরের 3.2 মিটার গভীর জল আছে। ঘন্টায় 160 লিটার জল সেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরের সমস্ত জল সেচ করা যাবে হিসাব করে লিখি। পরে বলেছে ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি। বলা আছে 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার। তাহলে আমাদেরকে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেই ইনফরমেশনটা পড়ার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। বলেছে যে একটি পুকুর আছে, যে পুকুরের যে 3টে ধার আছে, পুকুর কতটা লম্বায়? লম্বায় হচ্ছে 20 মিটার, চওড়ায়, চওড়ায় হচ্ছে 18.5 মিটার, আর উচ্চতায়, উচ্চতায় বলতে যতটা মাটির থেকে উঁচু পর্যন্ত জল আছে সেটা হচ্ছে 3.2 মিটার। তাহলে এইটুকু হচ্ছে পুকুরের আয়তন। তাহলে তুমি বলো যে পুকুরের মধ্যে কতটুকু জল আছে? খুব সোজা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে পুকুরের মধ্যে জল আছে। যতটা লম্বায় আছে পুকুরটা, যতটা চওড়ায় আছে এবং যতটা উচ্চতায় আছে, সেই তিনটে যদি গুণ করে দিই, তাহলে পুকুরের মধ্যে জল যতটুকু আছে সেটুকু পেয়ে যাব। তাহলে পুকুরে জলের আয়তন কতটা আছে সেটা আমি একবার লিখছি। দেখো, পুকুরে জলের আয়তন বা জলের পরিমাপ যেটা লিখেছি সেটা দেখো, পুকুরে জলের পরিমাপ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। কারণ কোনো জিনিসের মধ্যে, ঘনাকার কোনো বস্তুর মধ্যে বা আয়তঘনাকার কোনো বস্তুর মধ্যে যতটুকু জায়গা আছে বা ঘনফল আছে বা তার আয়তন আছে, সেই জায়গাটা বের করতে গেলে আমরা এ বি সি করছি। এ মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, সি মানে উচ্চতা, যেটা থিওরিটিক্যাল পার্ট ফার্স্ট পার্টের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি। এবার দৈর্ঘ্য বইয়ে বলে দিয়েছে, দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, 20 দৈর্ঘ্যের জায়গায় 20 মিটার লিখছি, প্রস্থের জায়গায় 18.5 মিটার এবং উচ্চতার জায়গায় 3.2 মিটার, এটা আমরা পেয়েছি, দেখতে পেলাম। এই সংখ্যাগুলো আমি গুণ করছি না, সংখ্যাগুলো যেমন আছে তেমন থাক, কাটাকুটি করতে আমার সুবিধা হবে। 20 ইন্টু 18.5 ইন্টু 3.2, মিটার 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 গুণ করলে কি হবে বলো? ঘনমিটার। আর বইয়ের লাস্ট লাইনে দিয়ে দেখো দিয়ে দেওয়া আছে যে ঘনমিটার সমান, 1 ঘনমিটার সমান 1 কিলোলিটার। তাহলে ঘনমিটার না লিখে আমি এখানে 20 ইন্টু 18.5 ইন্টু 3.2 কিলোলিটার লিখতে পারি। পুকুরে মোট কতটা পরিমাণ জল আছে সে জলের আয়তনটা আমি পেয়ে গেলাম। এখন বলছি এই যে জলটা আছে, সম্পূর্ণ জলটা আমি খালি করে দেব, সম্পূর্ণ জলটা আমি খালি করে দেবো। কিসের সাহায্যে খালি করবো? একটা পাম্প নিয়ে এসেছি, সেই পাম্পের সাহায্যে খালি করব। খালি করে পাশে যে একটা ধান ক্ষেত আছে সেই ধান ক্ষেতে জলটা আমি দিয়ে দেবো। তো ধান খেতে জলটা দিলে কি হবে? ধান খেতের জলের গভীরতা বা ধান ক্ষেত যেটা আছে, ধান ক্ষেতের জল যখন জমতে থাকবে বা পুকুরের জল যখন গিয়ে পড়বে ধান খেতে, তখন ধান খেতে আস্তে আস্তে জলের লেভেলটা, জলের হাইটটা, জলের গভীরতাটা বাড়তে থাকবে। প্রশ্ন করেছে যে ধান ক্ষেতের জলের গভীরতা বা জলের লেভেল কতটা বাড়বে। দেখো পুকুরের জলের যে হাইট ছিল সেটা ছিল 3.2 মিটার, কিন্তু
ধান খেতে কিন্তু এতটা উঁচু হবে না, 3.2 মিটার উঁচু হবে না। কেন উঁচু হবে না বলতো? কারণ ধান ক্ষেতটা ছিল এই পুকুরের তুলনায় অনেক বেশি লম্বায়, অনেক বেশি চওড়ায়। তাহলে তুমি বলো, যদি তুমি উম, একটা 1 গ্লাস জল, 1 গ্লাস জল যদি গ্লাসে জল নাও, সেই জলের যা হাইট হবে, সেই জলটাকে যদি বড় একটা থালায় ঢেলে দাও, তো থালায় ঢেলে দিলে গ্লাসে যতটা উঁচু ছিল বা হাইট ছিল বা লেভেল ছিল জলের, থালায় ঢেলে দিলে কিন্তু ততটা উঁচু হবে না। থালায় ঢেলে দিলে সামান্য একটু উঁচু হবে জলের গভীরতা। কেন হবে? একই পরিমাণ জল তো। এই কারণেই হবে, কারণ গ্লাসের যে আয়তন, সেই একই আয়তন যখন আমি থালায় ঢালছি, থালাটা অনেক বেশি বিস্তৃত। সেই বিস্তৃত হওয়ার জন্য থালার গভীরতা অল্প পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি দেখি ফার্স্টে জলটা কিসের সাহায্যে আমি ধান খেতে ফেলছি। জলটা আমি একটা পাম্প লাগিয়েছি, যে পাম্পের ক্ষমতা যদি 1 ঘন্টা পাম্প চলে, বইতে বলে দিয়েছে যদি 1 ঘন্টা পাম্প চলে, তাহলে 160 কিলোলিটার জল সে ট্রান্সফার করতে পারে। 160 কিলোমিটার, 60 কিলোলিটার। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো যে পাম্পের ক্ষমতা, তাহলে দেখো আমি যেটা লিখেছি, পাম্পটি 160 কিলোলিটার জল খালি করে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা সময় লাগে। পাম্পের কাজ কি? পাম্পের কাজ যতটুকু পুকুরে জল আছে সেই জলটা তোমার অলরেডি মেপে নিয়েছি, এই পুরো জলটা খালি করে দেবো, ধান খেতে ফেলে দেবো। তাহলে পুরো জলটা খালি করতে কত সময় লাগবে? পাম্পের ক্ষমতা অনুসারে 160 কিলোলিটার জল খালি করে 1 ঘন্টায়। তাহলে যদি তাকে 1 কিলোলিটার জল খালি করতে হয়, তাহলে কত ঘন্টা সময় লাগবে? 160 ঘন্টার রেসপেক্টে 160 ঘন্টার 1 ভাগ সময় লাগবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো 1/160। এটা আমি ঐকিক নিয়ম করছি, তোমরা চাইলে পরে অনুপাত সমানুপাতের দ্বারা বা ত্রৈরাশিক নিয়মের দ্বারাও কিন্তু এটা করতে পারো। ত্রৈরাশিক নিয়মে করাই সুবিধা, যেহেতু লিখে ফেলেছি আমি এইভাবেই করছি। এর পরবর্তীতে আমি ত্রৈরাশিক নিয়মেই করাবো। তাহলে 160 কিলোলিটার জল খালি করতে পাম্পটির সময় লাগছে 1 ঘন্টা। 1 কিলোলিটার জল খালি করতে কতটা সময় লাগবে? 1/160। 160-এর রেসপেক্টে 1 কম, সেই জন্য ভাগ দিয়ে দিয়েছি। এবার আমার কতটা জল খালি করতে হবে? এই যে জলটা, পুকুরে যেটুকু জল ছিল সেইটুকু। তাহলে পুকুরে যে জলটুকু ছিল 20 × 18.5 × 3.2, এত কিলোলিটার জল খালি করতে হবে। তাহলে 1 কিলোলিটার জল খালি করতে যে সময়টা লাগে সেটা আমি দেখে নিয়েছি। এইটুকু জল খালি করতে 1-এর রেসপেক্টে এত গুণ বেশি সময় লাগবে। সেটা কত হবে? এটা গুণ হয়ে যাবে ওইখানে গিয়ে, ডান দিকে গিয়ে। আমি এখান থেকে লিখতে পারবো 20 × 18.5 × 3.2/160। 2 কেটে গেল, এটা কাটাকাটি করলে 8 হচ্ছে। 4×8 = 32। এখানে পয়েন্ট ছিল, 4 একটা পয়েন্ট হলো। কাটাকুটি করলে হচ্ছে 7.4, 7.4 ঘন্টা। উত্তরটা ঘন্টায় বেরোচ্ছে। তাহলে আমার যেটুকু সময় লাগবে সেটুকু হচ্ছে 7.4 ঘন্টা। 7.4 ঘন্টায় আমি পুরো পুকুরের জলটা ধান খেতে ফেলে দিতে পারবো। তাহলে এখন স্যার 7.4 ঘন্টা মানে কতটা সময়? 7 ঘন্টা তো বুঝলাম, 7-এর পরে 0.4, 0.4 ঘন্টা মানে কতটা সময়? দেখো আমি এইটুকু ভালো করে বুঝবে, এইটুকু কিন্তু ভুল করার সম্ভাবনা আছে। যদি এরকম থাকতো, সাপোজ যদি এরকম থাকতো 7.5 ঘন্টা যদি থাকতো, ফলে তাহলে আমরা একে বলতাম যে স্যার 7.5 ঘন্টা। 7.5 ঘন্টা থাকলে বলতাম স্যার 7.5 ঘন্টা টাইম লাগছে। 7.5 ঘন্টা মানে 7 ঘন্টা 30 মিনিট, 50 মিনিট নয় কিন্তু। ঘন্টাটা কিন্তু আমি 100-তে মেজারমেন্ট করি না। দশমিকের পরে আমরা যেটা লিখি সেটা কিন্তু নর্মালি আমরা 100-তে মেজারমেন্ট করি। অর্থাৎ দশমিক যখনই তুলে দেবো, দশমিকের জন্য আসবে, পরের সংখ্যার জন্য একটা শূন্য আসবে। কিন্তু ঘন্টাটা সবসময় আমরা 60 মিনিট ধরি, মানে 60 মিনিটেই ঘন্টাটা হয়। সেই কারণে এখানে কিন্তু আমরা এটা বুঝবো না যে 7 ঘন্টা 50 মিনিট, এটা কিন্তু বুঝবো না। 7.5 মানে বুঝবো যে 60-এর অর্ধেক। 60-এর অর্ধেক, 60-এর অর্ধেক কত? 60-এর অর্ধেক হচ্ছে 30। তাহলে 7.5 ঘন্টা বলতে বুঝবো 7 ঘন্টা 30 মিনিট। তাহলে ঘন্টাটাকে মিনিটে পরিণত করতে গেলে 60 দিয়ে গুণ দিতে হয়। 1 ঘন্টা সমান আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, এটা আমরা জানি। তাহলে ঘন্টার জায়গায় যদি, তাহলে 2 ঘন্টা সমান কত হবে? 2 ঘন্টা সমান 60 × 2, 120 মিনিট হবে। বুঝতেই পারছো, ঘন্টার থেকে মিনিটে পরিণত করতে গেলে 60 দিয়ে আমাকে গুণ করতে হচ্ছে। তাহলে একে যদি আমি 60 দিয়ে গুণ করে দিই, তাহলে ঘন্টাটা মিনিটে পরিণত হবে। এই ক্ষেত্রে আমি 7 ঘন্টা যেটা রয়েছে পূর্ণ সংখ্যা, সংখ্যাটা তো আমি বুঝতেই পারছি, দশমিকের পর যেটুকু রয়েছে সেইটুকু আমি মিনিট করবো। 7 ঘন্টা আমি জানি 0.5 আছে, সেই 5-কে ঘন্টায় পরিণত করলে কত হবে সেটা একটু আগে বলেছি। কিন্তু আমার অঙ্কে যেটা বেরিয়েছে সেটা বেরিয়েছে 7.4 ঘন্টা। আমি এটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলেছিলাম 7.4 ঘন্টা। তো 0.4 মানে কত ঘন্টা স্যার? 0.4 মানে কত মিনিট স্যার? সেটা একবার দেখি।
দশমিক 4 মানে, এটা মুছে দিচ্ছি, দেখো 0.4 মানে 0.4 লিখতে পারি, 0.4-এর আগে কিছু নেই মানে 0 আছে, কিন্তু এই ঘন্টাটাকে মিনিটে পরিণত করছি, মিনিটে পরিণত করলে 60 দিয়ে গুণ হচ্ছে, 4 ছক 24, এক 0 ছিল, গুণ করলাম, এক ঘর পর দশমিক, এক ঘর পর দশমিক দিয়ে দিলাম, তাহলে দেখলাম 24 মিনিট। কত হচ্ছে? 24 মিনিট। তাহলে 7.4 ঘন্টা সমান, এইবার লিখতে পারি আমি 7 ঘন্টা, এটা পূর্ণ, আর 0.4 সমান ছিল 24 মিনিট। 0.5 থাকলে কত হতো? 30 হতো। 0.4 সমান কত বেরোলো? 24 মিনিট বেরোলো। তাহলে 7 ঘন্টা 24 মিনিট সময়ের মধ্যে পাম্পটি, যার ক্ষমতা কিনা 1 ঘন্টায় 160 কিলোলিটার জল খালি করতে পারে, সে পুরো পুকুরের জলটা বের করে কোথায় ফেলে দেবে? পাশের ধানের খেতে ফেলে দেবে। এবার ধানের খেতে ফেলে দিলে কি হচ্ছে? ধানের খেতে যে জলটা যাচ্ছে সেই জলটা দেখতে পাচ্ছি, পুকুরে যেটুকু জল ছিল সেইটুকু জলই যাচ্ছে, পুকুরে যে জলটা ছিল সেই জলটা, এতটুকু জল, সেটুকু ধান খেতে চলে যাচ্ছে। তাহলে এবার আমরা দেখি কি হচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে পুকুরের জলটা ধান খেতে যখন যাচ্ছে, তো ধান ক্ষেতের মোট আয়তন কত দেখতে চাইছি। ধান ক্ষেতের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলে পুরো ধান ক্ষেতের মধ্যে যতটুকু জায়গা আছে সেটা আমি পেয়ে যাব। ধান ক্ষেতের দৈর্ঘ্য মানে লম্বায় 59.2 মিটার এ লম্বা, চওড়া কতটা বইতে বলে দেওয়া আছে, চওড়া হচ্ছে 40 মিটার চওড়া। এবার এই জলটা যখন এইখানে এসে পড়বে, তখন এর উচ্চতাটা কতটা বৃদ্ধি পাবে সেটা জানতে চাইছে। তাহলে উচ্চতা যতটা বৃদ্ধি পাবে সেটা আমি জানি না, তাহলে উচ্চতার জায়গা ধরে নিলাম এক্স মিটার উচ্চতাটা বৃদ্ধি পাবে এই সম্পূর্ণ জল যখন এখানে চলে আসবে। তাহলে এই আয়তনটা আর এই আয়তনটা সমান হবে শর্তানুসারে, দুটো আয়তন সমান হবে। যদি আমি একটা ছবির সাহায্যে লিখি, দেখো ছবির সাহায্যে লিখলে বুঝতে পারছো, মনে করো এটা একটা পুকুর, এটা একটা পুকুর ছিল, এই পুকুরের মধ্যে যে পরিমাণ জল ছিল, আমি পাম্পের সাহায্যে পাশের একটা ধান খেতে আমি সেই জলটাকে ছড়িয়ে দিলাম, পাশের একটা ধান খেতে। তো ছড়িয়ে দিলে দেখতেই পাচ্ছ পুকুরের থেকে ধান ক্ষেতটা লম্বায় চওড়ায় অনেক বেশি বড়। যখন এই জলটা কতটা, পুকুরের যে জলটা ছিল সেটা দেখতে পাচ্ছ, পুকুরের জলের পরিমাণ ছিল টু, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করেছিলাম পুকুরের, পেয়েছিলাম এইটা। এবার সেই জলটা ধান খেতে যখন যাচ্ছে, ধান খেতে একটু উচ্চতা কতটা বাড়বে আমি জানি না, ধরে নিচ্ছি উচ্চতা এক্স পরিমাণ বাড়বে। এই জলটা যখন এইখানে যাচ্ছে, তো জলটা গেলে জলের লেভেল বা হাইটটা কিছুটা বেড়ে যাচ্ছে। বলছে যেটুকু বাড়বে সেই বাড়ার পরিমাণটুকু আমাকে হিসাব করে লিখতে হবে। ধরে নিচ্ছি যেটুকু বাড়বে সেটুকু হচ্ছে এক্স পরিমাণ বাড়বে, তো এক্স সমান কত আমাকে জানতে চাইছে। তাহলে শর্তানুসারে যখন দেখতে পাচ্ছি এই পুরো জল ধান খেতে চলে যাচ্ছে, তখন এর আয়তন আর এর আয়তন, জলের আয়তন সমান, কারণ এই জলটা এখানে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাহলে শর্তানুসারে আমি লিখতে পারি, শর্তানুসারে আমি লিখতে পারি, শর্তানুসারে, দেখো শর্তানুসারে আমি লিখছি এই পরিমাণটা, অর্থাৎ এখানে এক্স আমি কি করে নিয়েছি, এক্স আমি ধরে নিয়েছি, কিন্তু ধরে নিয়েছি যে জলের ধান ক্ষেতের হাইটটা, জলের হাইটটা এক্স মিটার বাড়বে। শর্তানুসারে লিখতে পারি 59.2 মিটার ইন্টু 40 মিটার ইন্টু এক্স মিটার সমান, এটা যেটা দেওয়া আছে ডান দিকে, পুকুরে যেটুকু জল ছিল 18.5 ইন্টু 3.2 কিলোলিটার। কিলোলিটার কেন কিলোলিটার বলে দিয়েছি, ঘনমিটার মানে কিলোলিটার বইতেই বলে দেওয়া আছে। এইখান থেকে আমি এক্স এর মান বের করব, মিটার 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 গুণ করলে কি হবে? ঘনমিটার হবে, ঘনমিটার সমান কিলোলিটার বলতে পারি। তাহলে আমি এখানে লিখতে পাচ্ছি 59 ইন্টু 2 ইন্টু 40 ইন্টু এক্স, তিনটে গুণ করে দিয়েছি, এখানে গুণ চিহ্ন রয়েছে, গুণ করে দিয়েছি। এটা সমান ডান দিকে ছিল 18.5 ইন্টু 3.2, এটা কিলোলিটার, ডান দিকেও কিলোলিটার আছে, মিটার 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 গুণ করলে মিটার কিউব, মিটার কিউব মানে কিলোলিটার বইতে দেওয়া আছে। ডান দিকের কিলোলিটার বাঁ দিকের কিলোলিটার দুদিক থেকে কেটে গেল, ব্যালেন্স হয়ে গেল। এক্স এর মান বের করতে গেলে আমি এক্স সমান জানতে পাবো, এক্স লিখে যখন সমান দেবো, তো এক্স এর যে সহগ রয়েছে, এক্স এর সঙ্গে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো ডান দিকে চলে যাবে। তো ডান দিকে যখন যাবে তো কি হবে, এখানে গুণ অবস্থায় আছে তো ডান দিকে গিয়ে ভাগ হবে, সেই ক্ষেত্রে হবে 20 ইন্টু 18.5, যেটা কিনা ডান দিকে অলরেডি ছিল, তার নিচে চলে গেল 59.2 ইন্টু 40, দেখতে পাচ্ছ কাটাকুটি করে দিলে 20 দুগুণে 40, এটা যদি কাটা যায় তাহলে 1.6, 16 দুগুণে 32, এটাকে কাটবো, এতে হবে 0.5, 0.5।
0.5 কি হলো, 0.5 মিটার। সমস্ত ইউনিটগুলো আমি মিটারে মেপেছি, তাহলে 0.5 মিটার গুণ করে দিলে ডেসিমিটার পাওয়া যায়, আমরা জানি। তাহলে সেই ক্ষেত্রে 5 ডেসিমিটার লিখতে পারি। 0.5 মিটার বা 5 ডেসিমিটার, 10 গুণ করে দিলে মিটারকে ডেসিমিটার হয়ে যায়। তাহলে জলের যে হাইট, যে গভীরতা, সেই গভীরতা 5 ডেসিমিটার বা 0.5, হাফ মিটার পরিমাণ কিন্তু বাড়বে। আগেরটা কতটা ছিল দেখো, আগেরটা ছিল 3.2 মিটার ছিল কিন্তু পুকুরের বেলায় একই পরিমাণ জল, আর ধান ক্ষেতের বেলায় সেটা হাফ মিটার হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম, শুধুমাত্র এখানে আমরা যেটা লিখেছি সেখানে এক্স যেটা ছিল তোমরা এখানে লিখে নেবে। ধরি এখানে আমরা লিখে নেব, ধরি ধান ক্ষেতের উচ্চতা বা গভীরতা এক্স মিটার হবে। এটা তোমরা লিখে নেবে, কারণ আমি অঙ্কে এক্স ছিল না, এক্স যখন ধরছি তো এক্স সম্পর্কে আমি বলে নিলাম যে ধরি ধান ক্ষেতের উচ্চতা এক্স মিটার হবে যখন কিনা পুকুরের জলটা ধান খেতে গিয়ে পড়বে। আশা করি বুঝতে পেরেছি। এই 3টে অঙ্ক দ্বারা আমি এই চ্যাপ্টারটা শেষ করলাম। পরবর্তীতে আমি নতুন চ্যাপ্টার শুরু করব। বাদ বাকি যে অঙ্কগুলো তোমাদের করে দিই সেগুলো নিজেরা প্র্যাকটিস করো। না করতে পারলে বা অসুবিধা হলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই সেগুলো দেখবো এবং করে দেবো।